তোমার ইজ্জত। সাল বা তার পরবর্তী সময় থেকে গম আমদানির সঙ্গে সঙ্গে তার থেকে প্রচুর পরিমাণে একটি বিষাক্ত বীজ ওই গমের সঙ্গে চলে আসে আমাদের দেশে। ওই বীজ থেকেই পার্থেনিয়াম বলে এক ধরনের আগাছা জন্মায়। আমরা রাস্তার দুধারে, বিশেষ করে যেখানে গোডাউন আছে, খাবারের গোডাউন, খাদ্যশস্যের গোডাউন বা স্কুলগুলোর পাশাপাশি, যেখানে মূলত আগেকার দিনে ওই গোডাউন থেকে খাদ্যশস্য এনে বিলি করা হতো, সেই সব জায়গায় এগুলো বেশি দেখা যায়। আর রাস্তার দুধারে এখন প্রায় সর্বত্রই এই গাছের অবস্থান আমরা লক্ষ্য করি। তো সেক্ষেত্রে এই গাছটি কেন বিষাক্ত তার দু একটি কারণ বলা যেতে পারে। এই গাছের পাতা, কাণ্ড এবং অন্যান্য অংশ পরীক্ষা করে দেখা গেছে এর মধ্যে ক্যাফেইক অ্যাসিড, অ্যানিসিক অ্যাসিড ও পার্থেনিন জাতীয় বিষাক্ত পদার্থ থাকে। এই গাছের 1 মাস বয়স হওয়ার পর থেকেই তার ক্রমশ তপ্ত হয়ে ওঠা এই গ্রহে দাবদাহ থেকে বাঁচার এবং পরিবেশ প্রকৃতিকে বাঁচানোর একটাই রাস্তা, সবুজ বৃদ্ধি করা, মানে বনসম্পদকে রক্ষা করা এবং নতুন করে গাছ লাগানো। এরই লক্ষ্যে পৃথিবী জুড়ে নানা পরিকল্পনা, নানা প্রকল্প। 14 জুলাই থেকে যেমন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পালন, চলবে আগামী 20 জুলাই পর্যন্ত। অরণ্য সপ্তাহ বা ফরেস্ট উইক একটি পরিবেশ সচেতনতা অনুষ্ঠান যা বিভিন্ন স্থানে উদযাপন করা হয়। সম্প্রতি কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই সপ্তাহ উপলক্ষে চারাগাছ রোপণ, পরিবেশ পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা চারাগাছ বিতরণ করেন এবং পরিবেশ রক্ষার আহ্বান জানান। এছাড়া স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। আমাদের বইতা মহেন্দ্রনাথ হাইস্কুলে 19 জুলাই 2024 বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আমাদের মধ্যে নেই, তিনি বিখ্যাত মানুষ ডক্টর এপিজে আব্দুল কালাম, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপতি বিজ্ঞানী। তো তিনি আজকে নেই, কিন্তু তিনি সতর্ক করেছিলেন তিনি যখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন সেই সময়ে। অনেকদিন পরে আমি এই স্লাইড শোটা আবার দেখালাম ছাত্রদের, তোমরা ভালো লাগানোর চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আমি আশা করব তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে অনেক কিছু জানতে পারবে এখান থেকে। আমি এই বিষয়বস্তুটা বলে যাচ্ছি মুখে, আর পর্দায় ছবিটা দেখতে থাকো। এই বৃদ্ধ ভদ্রলোক লিখছেন, এখন আমার বয়স 50 আর এই সালটি 2070, মানে আজ থেকে ধরো কাছাকাছি 45 বছর পরে। তিনি বলছেন, আমার বয়স 50 হলেও আমাকে দেখতে লাগে 85 বছরের বৃদ্ধের মতো। আমি সিরিয়াস কিডনির সমস্যায় ভুগছি, কেননা আমি পানীয় জল পর্যাপ্ত পাই না। আমি স্মরণ করি যখন আমার বয়স ছিল মাত্র 5 বছর, তখন সব কিছুই অন্য রকমের ছিল। তখন পার্কে প্রচুর পরিমাণে গাছপালা ছিল, বাড়ির সামনে সুন্দর বাগান ছিল। সেখানে 8 ঘন্টা ধরে আমি বাথরুমে শাওয়ারের জলে স্নান করতাম, কিন্তু এখন স্নান করার জন্য জল নেই। আগে আমাদের বাড়ির মহিলাদের মাথায় কি সুন্দর চুল ছিল, কিন্তু এক বিশেষ শিবির আয়োজিত হয়, যার মুখ্য উদ্দেশ্য ছিল প্রাক যৌবন কতটা ভয়াবহ, বিশেষ করে বালিকাদের জন্য কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়েও আলোচনা করা হয়। এই শিবিরে বালিকা ও মায়েদের উপস্থিতি অকল্পনীয় ছিল।
আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের উপস্থিতি ও পরিচালনায় এই শিবির খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এই শিবিরের আলোচনার মুখ্য বিষয়গুলি হল: এক, প্রাক যৌবন বালিকাদের জন্য কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে ধারণা। 2, প্রাক যৌবনের প্রধান শিক্ষক শ্রী কনককান্তি কর মহাশয়ের উদ্যোগে বন্ধু মহলের সহায়তায় অল্প বয়সী বালক ও অভিভাবকদের নিয়ে 13ই আগস্ট 2024 তারিখ এক বিশেষ শিবির আয়োজিত হয়, যার মুখ্য উদ্দেশ্য ছিল প্রাথমিক বয়ঃসন্ধি কতটা ভয়াবহ, বিশেষ করে বালকদের জন্য কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়েও আলোচনা করা হয়। এই শিবিরে বালক ও অভিভাবকদের উপস্থিতি অকল্পনীয় ছিল। আমাদের স্কুলের সাহায্য করার আশ্বাস দেন। এই শিবির ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আশা করা যায় এই সচেতনতা তাদের আগামী জীবনে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সহায়ক হবে। শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরটির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই মারাত্মক রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ক্যান্সার প্রতিরোধের গুরুত্ব এবং প্রাথমিক পর্যায়ে এর মোকাবিলা কিভাবে করা যায় সেই বিষয়ে শিক্ষাদান করাই ছিল এই কর্মসূচির লক্ষ্য। শিবিরে অভিজ্ঞ ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ধরনের সচেতন সম্প্রদায় গড়ে তুলতে এবং ভবিষ্যতে ক্যান্সারের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।